দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা কিন্তু গুলিস্তানের মাঠ দখল করে নিয়েছে। পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতেছে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সারা দেশে একটি ব্যাপক গণ আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন, যাতে গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের অধিকার পুনরুদ্ধার করা যায়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দৌড়ঝাঁপ বেড়েছে অন্তর্বর্তী সরকারের। বিশেষ করে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এখন বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় তাদের। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা। বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব ও এই সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের জাতীয় পার্টিকে বাদ দেওয়ার যে পরিকল্পনা চলছে সেটি কতটা সঠিক এবং সম্পূর্ণ হতে পারে সেটি জানাতে চলেছি আজকের এই ভিডিওটিতে। বাংলাদেশের জাতীয় পার্টিকে বাদ দেওয়ার জন্য এনসিপি এবং জামাত ইসলাম এবং বিএনপি এই 3টি দল মিলেই হুড়হুড় করে লেগে গেছে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার জন্য। এবং এর পিছনে ভিপি নূরের প্রাণ আশঙ্কা ছিল, এজন্যই ভিপি নূরের প্রাণ আশঙ্কায় ছিল। এবং ভিপি নূরের বর্তমান পরিস্থিতি কি সেটাও জানাতে চলেছে আজকের ভিডিওটিতে। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে গিয়ে ডাকসু নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানান। এর আগে নবনির্বাচিত ডাকসু নেতাদের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আশা করি নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্র রাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন, যেখানে ছাত্র রাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা মুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, গান, কবিতা, আড্ডা, বন্ধুত্ব, সাহিত্য, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি। গত 29 আগস্ট রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর। এরপর আহত অবস্থায় থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে। আলোচনা করেছি আমরা ঐকমত্য কমিশনে, কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসটা, মেকানিজমটা, এটা নিয়ে হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা যে বিষয়গুলোতে এতদিন পর্যন্ত আমরা আলোচনা করে আমরা পার্শিয়ালি আমরা কোনোটাতে এগ্রি হয়েছি, কোনোটাতে হচ্ছে আমরা ফুললি এগ্রিড হয়েছি, এই বিষয়গুলোকে কিভাবে আমরা এন্ডোর্স করব, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসবো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে। প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যদি আরো আমরা যেই টেনজিবল বিষয় যেগুলো আমরা হচ্ছে অ্যাভয়েড করছি, আমার কাছে মনে হয়েছে অনেক অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে কথাবার্তা বলছি। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং হচ্ছে 24 সালের নির্বাচন, এই 3টা নির্বাচনে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন খুব নেকেডলি ইন্টারফেয়ার করছে ওই নির্বাচনগুলোতে। এবং ওই নির্বাচনে ইউনুকে কিভাবে কিনা যায় এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক পরিসরে এই আলোচনাগুলো আছে। আমরা কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন, আমরা সহ ইনক্লুডিং আমরা কিন্তু আমরা ভাবি ইউনুটা আমার হবে কিনা, ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা। তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো, যেটা আমার পক্ষে কাজ করবে। ছাত্রদলের নেতাকর্মীদের উচিত আপাতত আপনাদের ধৈর্য ধারণ করা। রেগে গেলেন তো হেরে গেলেন। এই মুহূর্তে মাঠে কি খাচ্ছে, হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে যারা অধ্যয়নরত ছাত্রছাত্রী আছে তাদের ন্যারেটিভটা কোন দিকে, আপনাকে এটা কিন্তু বুঝতে হবে।
আপনি যখনই কোনো কর্মকাণ্ড করছেন ভালোর জন্য, সেটা কিন্তু বিপরীতে চলে যাচ্ছে। মানুষ মনে করতেছে যে দেখো দেখো এরা তো এমনই। কেন বললাম? জাকসুতে যে নির্বাচন হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে, তবে সাধারণ ছাত্রছাত্রীদের বক্তব্য প্লাস প্রশাসনের বক্তব্য যে না, জাকসু নির্বাচন ফাইন, এখানে ছাত্রদল যেগুলা বলছে এগুলা গুজব। আবার শিবির বলতেছে যে ছাত্রদল বলতেছে পুরো সিস্টেম তো কইরা ফেলছে। এগুলো পাল্টাপাল্টি বিতর্কের মধ্যে গতকালকে জাকসুতে ছাত্রদল একটা বিক্ষোভ মিছিল করছে, আর সেই বিক্ষোভ মিছিলে পেছন থেকে একটা আওয়াজ তৈরি হয়েছিল, ভুয়া ভুয়া। ভাবা যায়? আমার আলোচনার বিষয়টা এখানে না, আমার আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গায়, যে বিএনপিকে টেকনিক্যালি জামাত কিন্তু একটা রোস্ট করে ফেলছে। রোস্টের বিষয়টা কেন বললাম? আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা একজন আরেকজনের রোস্ট করি, কিন্তু এখন জামাত যেভাবে রোস্ট করছে এটা ঐতিহাসিক একটা রোস্ট হয়ে গেছে। আব্দুল হালিম, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বড় পদে আছেন মাওলানা আব্দুল হালিম, তিনি বেশ কয়েকটা বক্তব্য দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয়েছে যে আগে যারা নির্বাচনের আগে রাজাকার ট্যাগিং ব্যবহার করে পাশ করতে চেয়েছে, তারা এখন নির্বাচন বয়কট শুরু করেছে। আপনি ফোকাস অংশটা হচ্ছে যারা অতীতে প্রতিনিয়ত নির্বাচনের দাবি করতেন, তারাই এখন নির্বাচন বয়কট করা শুরু করেছেন। এটা তো এক ধরনের দ্বিচারিতা, মানে একই মানুষ বা ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র। এখন তিনি গুতাটা কোথায় মারছেন বুঝছেন না? যে বিএনপি চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে, করতে হবে, সরকারের মাথা গরম করে ফেলতেছে, রাজপথে নেমে যাবে। এবং কি ইন্টারিম যিনি আছেন ডক্টর ইউনূস, তিনিও নির্বাচনের দিকে ধাবিত হতে যাচ্ছেন। কিন্তু জামাত চাচ্ছে নির্বাচনটা একটু পরে হোক, পিআর হোক, গণভোট হোক, আরো এখানে লেভেল প্লেইং ফিল্ড হোক। কিন্তু চাকসুর যে ছাত্রদল, তারা যখন বলল যে আপনার তারা নির্বাচনে যাবে কিনা, এটা এখন একটা বিষয়, লেভেল প্লেইং ফিল্ড তারা খুঁজতেছে। অপরদিকে জাকসুতে নির্বাচন বয়কট করলো ছাত্রদল। তো এই যে বক্তব্যগুলা বা এই যে কর্মকাণ্ডগুলা, এগুলাতে বিএনপি নির্বাচন বয়কট করতেছে, কিন্তু যে বিএনপি নির্বাচনের জন্য ফেনা তুলতেছে, এই জায়গাটাতে গুতা মারছে কে? এই জামাতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল আছেন আব্দুল হালিম। এবং তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এটা অনেকেরই মাথায় রাখা উচিত। এই মুহূর্তে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজাকার শব্দটার যেই নেগেটিভিটি ছিল, বা ধরেন একটা পাপিষ্ট ফিল ছিল, ওই ফিলটা অনেকাংশে অনেকের মধ্য থেকে কাইটা গেছে। আবার অনেকে প্রকাশ্যে নিজেদেরকে রাজাকার দাবি করতেছে, লাইক সাংবাদিক ইলিয়াস, যে তিনি 71 যদি তার জন্ম হইতো তিনি পাকিস্তানের পক্ষ নিতেন, এখনো যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পক্ষ নেবেন। সো এই যে তাদের একটা ন্যারেটিভ বা পারসেপশন, বা শেখ হাসিনা সরকারের বিতাড়নের আগে তুমি কে আমি কে, রাজাকার, পরে একটা লাইন ছিল, কে বলেছে স্বৈরাচার। তবে ওই দিনের রাজাকার শব্দ আর আজকের রাজাকার শব্দের মধ্যে অনেকটা পার্থক্য আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির যে রাজনৈতিক এই মুহূর্তে বা আওয়ামী লীগের যে রাজনীতি ছিল, মুক্তিযুদ্ধ 71 রাজাকার, এই জিনিসটা আসলে একটা জেনারেশনকে পজিটিভ একটা ভাইব দিচ্ছে জামাতের জন্য। যতই বেশি রাজাকার শব্দটা সামনে আসা শুরু করলো, তখন আমার কাছে মনে হচ্ছে যে জাকসু নির্বাচন এটা কিন্তু একটা মাপকাঠি তৈরি করতেছে। নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? সেনাবাহিনীকে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী নয়, এনসিপির বডিগার্ড, মানে এরকম অনেক কিছু শুনতে হয়েছে। সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন যদি পাশে না থাকে বা না চায়, তাহলে কেউ সরকার গঠনও করতে পারে না, সরকারে থাকতেও পারে না। শিবিরের বাক্সে বিজয়ের পরেও উপচে পড়েছে যে ভোট, যে বাড়তি ভোট, সেগুলোকে যদি যোগ করেন তাহলে দেখবেন তারা অন্তত ছাত্র দলের কাছাকাছি ভোট পাওয়ার কথা, কিন্তু সেটি হয়নি। কেননা তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়ে পাখে শুয়ে পড়ার যে কথা শোনা যায় তা উল্লেখযোগ্য বটে। কিন্তু গত কিছুদিন এই ঔষধের নামটি থেকে একটি রাজনৈতিক দলের নামও একই সঙ্গে উচ্চারিত হচ্ছে, নাপা, জাতীয় নাগরিক পার্টি, জানাপা বা সংক্ষেপে নাপা বলি আমি। আবার সবাই আসলে দলটির ইংরেজি নামের অধ্যাক্ষর দিয়ে এই দলটিকে চেনে, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে এনসিপি বলকে সবাই চিনবে, কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি, কেউ চিনবে না। মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধনও জোটেনি, হয়তো 2-1 দিনের মধ্যে জুটে যাবে, মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে, কারণ না পাওয়ার তো কোনো কারণ নাই। এটি কিংস পার্টি, ডক্টর ইউনূস নিজে এটি তৈরি করেছেন, ডক্টর ইউনূস নিজে এই পার্টি নিয়ে কাজ করছেন। এটা আসলে মানে এমন একটা দল, এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। কারণ এই দলটির মৃত্যু ঘন্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে, তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘন্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে। এই শনির দশা নিয়ে আমি এর আগে মানে বেশ আগে একটা ভিডিও করেছিলাম যে এনসিপির শনির দশা শুরু হয়েছে। মানে এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। আমি এডিটরকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয়, আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি। আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন। এত দ্রুত একটি দল এত কিছু করলো, তাদের শনির দশা লাগলো, একটু আলোচনার দরকার আছে।
একেবারে সর্বশেষ যদি ধরি তাহলে এনসিপি বা নাপার এই শনির দশার কথা আলোচনায় এসেছে দলটির দুই প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায়। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায় যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলে থাকা দুই সাবেক সেনা কর্মকর্তা। এই গত বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এই দুই সাবেক সদস্য মানে সেনা সদস্য কারা? তাদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন। পদত্যাগের আগে তারা এনসিপির আহ্বায়কের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দেন। সংবাদ সম্মেলনে মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন। এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পরমত সহিষ্ণুতা, এটি আসলে খুব জরুরি। আচ্ছা, যাই হোক, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আরো জানান যে আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্ন মতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনকভাবে মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। কি বোঝা গেল বলেন? আপনাদের মনে আছে বাংলাদেশে ঢাকা শহরে এই স্লোগান হয়েছে, ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। কোথায় ওয়াকার, জেনারেল ওয়াকার, আর কোথায় হাসনাত? হাসনাত হাসনাত করার চিৎকার সে আপনার নিশ্চয়ই মনে আছে, আমার কিন্তু এখন কানে ভাসছে। দরকার হলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া এবং সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই উড়িয়ে দেওয়ার হুমকি, আর সেই সঙ্গে সেনাবাহিনীর মগজ হাঁটুতে জ্ঞান বুদ্ধি নেই বলে যে নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? এই প্রশ্ন আমার নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে করছে। যদিও এই কিছুদিন আগেই এই এনসিপি নেতাদেরকে গোপালগঞ্জে সেনাবাহিনী এপিসির ভিতর ঢুকিয়ে জনরোষ থেকে রক্ষা করে এবং সারা দেশে পদযাত্রার ব্যবস্থা করে দেয় সেনা নিরাপত্তায়। এ নিয়ে সেনাবাহিনীকে কম ট্রোল সহ্য করতে হয়নি। সেনাবাহিনীকে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী নয়, এনসিপির বডিগার্ড, এরকম অনেক কিছু শুনতে হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা ডিজিএফআই উড়িয়ে দেওয়া থেকে শুরু করে সেনাবাহিনীর হাঁটুতে বুদ্ধির মতো অর্বাচীন মন্তব্যের পর সেনাবাহিনী কি আর কোনো অবহেলা সহ্য করা হবে না, কড়া জবাব দেওয়া হবে বলে কোনো বিবৃতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই, আমি জানি না। কিন্তু এই দুই সাবেক সেনা সদস্যের পদত্যাগের ভেতর দিয়ে এটা প্রমাণিত হলো যে সেনাবাহিনী আর তাদের পাশে নেই এবং সেনাবাহিনীর কারণেই আসলে এই দুই সেনা সদস্য দলটি থেকে বেরিয়ে গেল। আর বাংলাদেশের রাজনৈতিক দলের পাশে থেকে সেনাবাহিনী সরে গেলে সেই রাজনৈতিক দলের শনির দশা না হয়ে পারেই না। আমাদের মনে রাখতে হবে যে দেশের দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জাতীয় পার্টি কিন্তু এসেছে এই সেনাবাহিনীর ভেতর থেকেই। তৎকালীন সেনা প্রধানদের তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টের ভেতরে এই দুইটি দল জন্ম নিয়েছে এবং তারা সিভিল সরকারে তারা সেনাবাহিনীর অংশ হিসেবে কাজ করেছে। দেশে প্রচলিত সত্য হচ্ছে সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন যদি পাশে না থাকে বা না চায় তাহলে কেউ সরকার গঠনও করতে পারে না, সরকারে থাকতেও পারে না। 2024 সালে যেটা ঘটেছে, 2024 সালের জুলাই মাসে, আপনাদের মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নাই। এবং এই এনসিপিও যে গঠিত হয়েছে পুরোপুরি সেনা তত্ত্বাবধানে বা সেনাবাহিনী যদি না চাইতো তাহলে গঠন হতে পারতো না। আবার এখন যে ভেঙে যাচ্ছে সেটা সেনাবাহিনীর কারণেই হচ্ছে। আরেকটি গল্প আপনাদের শোনাতে চাই আজকে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে এনসিপির ছাত্র সংস্থা বাকছাসের যে কোনো খাতাই থাকলো না, এত বড় পরাজয় হলো, এটিও নাকি দেশের সেনা গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষভাবে নিশ্চিত করেছে যে এনসিপি কে কোনো রকমের বা এনসিপির ছাত্র সংস্থাকে কোনো রকমের তোলা দেওয়া যাবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের পরাজয় নিশ্চিত করার ভেতর দিয়ে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হবে এবং তাই হয়ে যাচ্ছে। এর সত্য মিথ্যা আমি আপনাদেরকে পুরোটা বলতে পারবো না, কিন্তু কিছু তথ্যের বিষয় আমি উল্লেখ করার মতোই মনে হয়েছে আমার কাছে, যেটা আমি বলতে চাই এখন। যেমন শিবির কিন্তু প্রকৃত ভোটেই বিজয় লাভ করতো, পূর্ণ প্যানেল, কিন্তু এত বিশাল ভোট তাদের